আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের অ্যাসাইনমেন্ট সলভিং এর দ্বিতীয় ক্লাসে। আমরা আমাদের প্রথম ক্লাসে এর সবগুলো থিওরি পড়লাম এবং ওই পার্টটা আশা করি দেখা উচিত। তোমার শেখার উদ্দেশ্য থাকলে ওইটা অবশ্যই তুমি দেখতে পারো। দেন আজকে আমরা আজকের ক্লাসে আমরা আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল অর্থাৎ 5টা ক খ গ ঘ ও, এই 5টাকে আমরা সলভ করব। ওকে, আচ্ছা, এর মধ্যে প্রথম 3টা লেখা আছে এখানে। আগে আমরা এই 3টাকে সলভ করে থাকি বা করি। লাস্ট 2টা হচ্ছে আমাদের নদী নৌকার অঙ্ক। আচ্ছা, এগুলো কী বলা ছিল ভাইয়া? কোশ্চেনটা মোটামুটি এমন ছিল যে ভাইয়া আমাদের মূলবিন্দু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূলবিন্দু সাপেক্ষে 2টা বিন্দু দেওয়া আছে পি আর কিউ, এগুলোর অবস্থান এমন এমন, এইটা এবং এটা। মূলবিন্দু সাপেক্ষে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূলবিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান এই পি বিন্দু দেওয়া আছে, কিউ বিন্দু দেওয়া আছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া, ও আরও বলা ছিল যে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে পি ভেক্টর, মানে এই যে এই ওপি ভেক্টরকে আমরা আসলে পি ভেক্টর দ্বারা লিখব। এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে লিখবো হচ্ছে পি দ্বারা, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটাকে লিখবো হচ্ছে কিউ দ্বারা। এইটুকু অবধি প্রশ্নে বলা ছিল বা উদ্দীপকে বলা ছিল। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে ভাইয়া পি বিন্দুর অবস্থান ভেক্টরের মান কত, আর পরেরটা হচ্ছে পি কিউ এর সমান্তরালে একটা একক ভেক্টর কত। এগুলো একদমই সহজ, আমরা খুব ঝটপট করে ফেলতে পারবো। দেখো ভাইয়া, ফার্স্টে বলা হয়েছে পি বিন্দুর অবস্থান ভেক্টরের মান কত। অবস্থান ভেক্টর আগে বের করি। তাহলে প্রথমে মনে করি পি বিন্দুর অবস্থান ভেক্টর তো ভাইয়া পি কীভাবে লিখতাম জানি, এই যে আই জে কে অ্যাড করে দিব। তার মানে এখানে 3i, এরপরে হচ্ছে -4j এবং 5k, এটা হচ্ছে অবস্থান ভেক্টরের মান, অবস্থান ভেক্টরটা। এরপর যদি বলা হয় অবস্থান ভেক্টরের মান কত, তাহলে পি ভেক্টর এর যদি মান বলা হয়, আমরা জানি মান কীভাবে বের করে, √, এই যে সহগ স্কোয়ার, মানে 3 স্কোয়ার তো 9 হয়ে যাবে, -4 তার হোল স্কোয়ার, এরপরে 5 এরও হোল স্কোয়ার। তাহলে দেখো ভাই কত হচ্ছে, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, এখানেও 25, এখানেও 25 ভাই। তাহলে কত হইল, √50 হয়ে গেল না? উত্তর হচ্ছে 50 একক, √50 একক। তো এটাকে ফার্দার ঠিকও করতে পারে একটু, যেমন কি এমন লেখা যায় না ভাই এটাকে, যে 25 × 2, আর 25-এর বর্গমূল তো 5, এটা কিন্তু এমনও লিখতে পারো যে 5√2, সাথে লিখবা কি একক। তাহলে এটা হচ্ছে পি ভেক্টরের মান। আর আমরা জানি পি ভেক্টরের মানকে কিন্তু এমনও লেখা যায়, তুমি এটাকে সিম্পলি পি লিখলেও কিন্তু ভুল ছিল না, সিম্পলি পি লিখো তাও কিন্তু হবে, যে পি এর যেহেতু মান বসে তুমি শুধুমাত্র পি লিখলেও হবে। তাহলে আমরা কিন্তু ভাই এই প্রথম পার্টটুকু করে ফেলছি, পি বিন্দুর অবস্থান ভেক্টরের মান। প্রথমে অবস্থান ভেক্টর বের করলাম কীভাবে ভাইয়া, এই যেখানে আই জে কে অ্যাড করে দিলাম, আর পরে হচ্ছে মান বলাতে এই পার্টটুকু করলাম, √i এর সহগ স্কোয়ার, জে এর সহগ স্কোয়ার, কে সহগ স্কোয়ার। তাহলে আমাদের প্রথম পার্টটুকু হয়ে গেছে। এরপরে বলতে হচ্ছে পি কিউ এর সমান্তরালে একটা একক ভেক্টর লাগবে। পি কিউ কোনটা ভাইয়া? পি কিউ হচ্ছে পি থেকে কিউ বরাবর যেই ভেক্টরটা আছে, এটাকেই লেখা হবে আসলে পি কিউ ভেক্টর। এবার ক নাম্বারের মধ্যে দ্বিতীয় পার্টটা, ওইটা কীভাবে করা যায়, সিম্পলি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। কোনটা দেখো তো ভাইয়া, এক ব্যক্তি মনে করো ও থেকে পিতে গেল, পি থেকে কিউতে আসলো, সে আসলে গেল কতটুকু, ও থেকে কিউতে না ভাইয়া। মানে আমি বলতে চাচ্ছি ভাইয়া, এই পি ভেক্টর যোগ পি কিউ ভেক্টর, এটা মিলেই কি কিউ ভেক্টরটা না, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তাহলে এবার লিখি হবে এগেইন, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হতে আমরা লিখতে পারি পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর, মিলে হচ্ছে কি কিউ ভেক্টরটা না। বাট আমার তো লাগবে পি কিউ, আমার লাগবে হচ্ছে পি কিউ। তাহলে পি কিউ কত হবে, সিম্পলি কিউ মাইনাস পি, তার মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা আবার কোনটা ভাইয়া, আমরা তো পি পেলাম, আমরা এক কাজ করি ভাইয়া, সাথেই আমরা কিউটাকেও লিখে ফেলি, এটা আমাদের লাগবে তো বাকিগুলোতে। তাহলে যদি কিউ লিখতাম কেমন হইতো ভাইয়া, কিউ হবে এখানে আই, এখানে জে, এখানে কে অ্যাড করে দিব, তার মানে 2i i, পরে -1 × j মানে -j, আর 1 × k মানে k। এই তো কিউ পেয়ে গেছি। এবার যদি কিউ মাইনাস পি করতে বলা হয়, কীভাবে বিয়োগ করে, আই থেকে আই বিয়োগ হবে, জে থেকে জে বিয়োগ হবে, কে থেকে কে বিয়োগ হবে। তাহলে 2i - 3i কত হবে, তোমরা খেয়াল করে দেখো ভাই, -i হবে না,
মাইনাস জে মাইনাস ফোর জে, মাইনাস জে মাইনাস ফোর জে, তুমি করে দেখো ভাইরা, মাইনাস জে মাইনাস মাইনাস ফোর জে। এটা কিন্তু ভাই ব্যাপারটা এমন হয়ে যায়, এটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে আলটিমেটলি কিন্তু ভাই থ্রি জে থাকতেছে। আর লাস্ট হচ্ছে এইটা মাইনাস এইটা, তার মানে মাইনাস অফ ফোর কে। এই তো আমরা কিন্তু ভাই ব্যাপারটা এরকম পেয়ে গেছি। এই যে আবার দেখো, টু মাইনাস থ্রি থাকে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ফোর থাকে হচ্ছে প্লাস থ্রি, আর লাস্টে হচ্ছে ওয়ান মাইনাস ফাইভ, তার মানে থাকে মাইনাস ফোর। এনিওয়ে আমরা কিন্তু পি কিউটা পেয়ে গেছি, বাট আমার লাগবে কোনটা? পি কিউ এর সমান্তরালে একটা একক ভেক্টর। আচ্ছা, তাহলে একক ভেক্টর বের করতে আগে আমার মানও বের করতে হবে, তাই আমরা পি কিউ এর মানটা বের করি তো ভাইয়া। তাহলে পি কিউ এর মান কোনটা হবে? ওই যে রুট ওভার অফ আই এর সহগ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে প্লাস ওয়ান, এর সহগ স্কোয়ার এরও সহগ স্কোয়ার, বুঝতেই পারতেছো ভাই, 25 আর 1 26, রুট ওভার অফ 26। আমরা কিন্তু মানটা পেয়ে গেছি। এখন যদি বলি একক ভেক্টর, আমরা একটু রিকল করি ভাইয়া, আমরা কিন্তু এরকম বলেছিলাম যে এ ভেক্টর যদি থাকে একটা, এ ভেক্টর বরাবর একক ভেক্টর কত হবে? এ ভেক্টর বরাবর একক ভেক্টর পেতে হলে কিন্তু এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হয়, তাইলে আমরা এ ভেক্টর বরাবর একটা একক ভেক্টর পাই। বাট যদি বলতো ভাই, একটু ল্যাঙ্গুয়েজটা খেয়াল করো, যদি বলতাম এ ভেক্টর বরাবর, মানে এ ভেক্টরের দিকেই হইতে হবে, এ ভেক্টর বরাবর একক ভেক্টর কি হবে? এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করব। আর যদি বলতো এ ভেক্টরের সমান্তরালে, দেখো তো, মনে করলা এ ভেক্টরটা এভাবে দেওয়া আছে, এর বরাবর একক ভেক্টর মানে কি এই দিকে কিন্তু হইতে হবে। আর যদি সমান্তরালে বলে এই দিকেও হতে পারে, তার উল্টা দিকেও হতে পারে। তাই যদি বলা হয় সমান্তরালে, তখন আমরা কি এটা এক্সট্রা করে এখানে প্লাস মাইনাস অ্যাড করতে পারি। যদি বলা হতো সমান্তরালে, আমার কিন্তু এটাই বসে পি কিউ এর সমান্তরালে বসে, পি কিউ বরাবর বলে নেই, যেহেতু সমান্তরাল বসে তাই আমাদের ফাইনালি একক ভেক্টরটা হবে, ফাইনালি আমাদের একক ভেক্টরটা হবে এরকম, প্লাস মাইনাস দিব আমরা, দেন পি কিউ ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করব। পি কিউ এর মান তো ভাই এরকম ছিল, মানটা বসাই দিই জাস্ট। হ্যাঁ, তাহলে প্লাস মাইনাস পি কিউ কি ছিল দেখো তো, এই পুরোটা, এটাকে কপি পেস্ট করবো আর কি। সো মাইনাস আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে, মাইনাস ফোর কে, এটাকে ভাগ করবো হচ্ছে পি কিউ এর মান দ্বারা। পি কিউ এর মান কোনটা আবার ভাই দেখো তো, এই যে রুট 26, রুট 26। তাহলে যা আসছে এটাই হচ্ছে আমাদের এই পরের পাঠটুকুর উত্তর। তাহলে এখন তোমাদের কাজ কি ভাইয়া? ভিডিওটা পজ করে এই পার্টটুকু তুলে নেওয়া, বা অন্তত একটা স্ক্রিনশট দিয়ে নেওয়া, ঝটপট করেন। আশা করি তোলা হয়ে গেছে ভাইয়া। তাহলে এরই সাথে আমাদের অ্যাসাইনমেন্টের প্রথম পার্টটা হয়ে গেছে। আচ্ছা, এবার ভাই আমরা এটা মুছে ফেলি। হ্যাঁ, এবার আমরা এই যে এই পার্টটুকু মুছে ফেলতে পারি, এই পি এর বাকিটুকু, এগুলো আমার আর প্রয়োজন নেই, এগুলোও মুছে ফেলি আমি। হ্যাঁ, এখন আমাদের আসে ভাই খ নাম্বারটা। এখন আসি আমরা খ নাম্বার, যেটা বলছে পি ও কিউ কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত। আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম, আমাদের থিওরি ক্লাসে ভাই, যে ত্রিভুজের সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল কত হয়? হাফ ইন্টু ক্রস গুণফলের মান। যেহেতু পি আর কিউ ছিল, তাই পি ক্রস কিউ এটা। আর বলতে পারো ভাইয়া, আমি যদি কিউ ক্রস পি লিখি এটাকে ভুল যাবে? উত্তর অ্যাবসলিউটলি না, ওইটা ঠিক আছে। তুমি এটাকে এমন লিখতা যে ভাইয়া ক্ষেত্রফল হবে গিয়ে হাফ অফ কিউ ক্রস পি। হ্যাঁ, তাও ঠিক আছে, কোনো সমস্যা নেই, কারণ মানের দিক থেকে এরা কিন্তু সমান থাকে। ভেক্টর ভাবলে ভুল, তখন নেগেটিভ দিতে হয়, বাট মানের দিক থেকে কিন্তু এরা সমান। এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। আমি আপাতত প্রথম পার্টটুকু নিচ্ছি। এখন আপনার ফার্স্ট কাজ কি ভাইয়া? এই ক্রস গুণফলের মান বের করতে হবে। মান তো পরের কথা, আগে আমরা ক্রস গুণফলটাই বের করি। এটা কীভাবে করতে হয়? নির্ণায়ক বানাতে হতো, দেন আই জে কে লিখে দিব, আই জে কে। পি যেহেতু আগে, পি এর সহগগুলো লিখবো, অর্থাৎ 3 মাইনাস 4 এবং 5। কিউ যেহেতু পরে, কিউ এর সহগগুলো 2 মাইনাস 1 এবং 1, 2 মাইনাস 1 1। এখন তো ভাই নির্ণায়ক আমরা সলভ করতেই পারি। এই যে আই নিলে আই এর কলাম বাদ সারি বাদ এই গুণটা হবে মাইনাস এই গুণটা হবে, এই গুণ করলে মাইনাস 4, সূত্রের মাইনাস আবার এই গুণটা হবে, এটা হলে কত হবে? প্লাস 5। পরে সূত্রের মাইনাস জে নিলে জে এর সারি কলাম বাদ এই গুণটা হবে 3 ইন্টু 1 3 মাইনাস 5 দুগুণে 10। অতঃপর যদি কে নেই, কে এর ভাইয়া সারি কলাম বাদ যাবে, থাকবে এইটা মাইনাস এইটা, তাহলে 3 ইন্টু মাইনাস 1
মানে -3 মাইনাস এই গুণটা কত হবে দেখো তো, 2 × -4 মানে -8, এখানে গিয়ে আলটিমেটলি +8 হবে। আমরা একবার চেক করি ভাইয়া, আই নিলে সারি কলাম বাদ যাবে তো, -4 + 5 হয়ে যাবে ওভারঅল। মাইনাস জে নিলে ভাইয়া সারি কলাম বাদ যাবে 3 - 10, আর এটা নিলে হ্যাঁ এই যে গুণটা হবে -3 ওভারঅল +8। এই তো, তাহলে কত আসতেছে একটু খেয়াল করেন ভাই, এখানে 1 থাকতেছে, 1 × i -7, আর এখানে মাইনাস মানে +7 হয়ে যাবে, +7j, আর এখানে হচ্ছে ভাই +5 of k। এই তো, এটা পেয়ে গেছি আমরা। এখন যদি বলি ভাই আমাদের ক্রস গুণফলের মানটা কত, আমরা তো এই যে ক্রস গুণফল বের করলাম, যদি এর ভ্যালু চাই এটা হবে কি √, এই যে i এর সহগ স্কোয়ার, j এর সহগ স্কোয়ার, এই যে এর স্কোয়ার কত 49, আর k এর সহগ স্কোয়ার 25, তাহলে 50 75। 75কে ভাই এমন লেখা যায় না হতো, 75 মানে হচ্ছে 3 × 25, তার মানে এমন লেখা যায় কিন্তু ভাই 5√3। এই তো, এখন ফাইনালি যদি বলা হয় ক্ষেত্রফলটা কত, আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে ক্ষেত্রফলটা হবে ½ × ক্রস গুণফলের মান ছিল 5√3, তাহলে 5√3, এটাই হচ্ছে কি আলটিমেটলি উত্তর। কিন্তু তোমাকে একক অবশ্যই দিতে হবে, এবং এটা কিন্তু শুধু একক লিখবা না, এটা কি ক্ষেত্রফল যেহেতু লিখতে হবে বর্গ একক। বুঝা গেল? তাহলে এই তো আমাদের মোটামুটি ভাই এটাকে এভাবে করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝা গেল। তাহলে এখানেও ভাইয়া ভিডিওটা পজ করে এই ম্যাথটাও একটু তুলে নাও। আচ্ছা, তাহলে আমাদের ভাইয়া এই খ নাম্বারটা তো হয়ে গেল। এবার পরেরটা ঘন সামন্তরিকের আয়তন চাওয়া হয়েছে, এক্সট্রা করে একটা নিউ ভেক্টর আর দেওয়া আছে, তাহলে PQR দ্বারা গঠিত ঘন সামন্তরিকের আয়তন কত। আচ্ছা, তাহলে গ নাম্বারটা আমরা খুব সহজেই করতে পারি, আমরা তো থিওরি লাস্ট ক্লাসে পড়েছিলাম, ঠিক আছে, যেহেতু থিওরি পার্টটুকু আমাদের পড়া আছে আমাদের খুব একটা কষ্ট হবে না। তাহলে আমাদের গ নাম্বার যদি বলা হয় আয়তন কত, আমরা কিন্তু বলেছিলাম ভাই আয়তন কেমন হবে, A × B ডট C, যদি ABC থাকতো, আর যেতে পারে ABC না PQR, তাহলে P × Q ডট R। তুমি কিন্তু ভাই দেখো, তুমি একটু আগেই কিন্তু এই P × Qটা বের করছো, তার সাথে কি আর কে ডট গুণ করতে পারবা না? অবশ্যই পারবা। তুমি এই পার্টটা নিজে ট্রাই করবা, আমি একটা অন্য মেথডে করে দিচ্ছি। ওই যে বলেছিলাম না ভাই নির্ণায়ক বানায় করতে হয়, ওইটা আমরা করবো। তার মানে পি এর সহগগুলো লিখবো 3 - 4 5, 3 - 4 5, তারপর কিউ এর সহগগুলো 2 - 1 1, 2 - 1 1, আর এর সহগ কারা কারা 1 2 - 3, 1 2 - 3। এখন নির্ণয় সলভ করে ফেলি ভাই। 3 নিলে সারি কলাম বাদ যাবে তো, 3 - 2 মাইনাস অফ -4 মানে +4, সারি কলাম বাদ -6 - 1, আর 5 নিলে, যে 5 নিলে আবারও সারি কলাম বাদ 4 + 1, 4 + 1 5, তাহলে 1 × 3 3, এখানে দেখো তো -7 × 4 4 × 7 28, তো এখানে ভাই 5 × 5 = 25, দেখো কত আসে 0 আসছে। তার মানে উক্ত ঘন সামন্তরিকের আয়তন কত আসছে 0 আসছে। আর আমাদের ভাইয়া এই গ নাম্বার একটু ব্যাখ্যা করতে বলছে যে ব্যাপারটা কেন হইল ভাই 0 ব্যাপারটা মানে কি আসলে। আচ্ছা তোমরা বলো তো ভাইয়া, মনে করলা 3টা ভেক্টর একই তলে আছে, মনে করলা মানে ব্যাপারটা এরকম যে এরা একই তলে, কাইন্ড অফ তলা কি, এদেরকে আমি একই বোর্ডে আঁকাইতে পারলাম, একটা ভেক্টর এই দিকে আছে, একটা এখানে, একটা এখানে, একই তলে আছে, কেউ এরকম বাঁকা তারা নাই কিন্তু এরকম বোর্ডের লম্ব বরাবর বা এরকম কিছু নাই। ওই ক্ষেত্রে যদি এরা একই সমতলে থাকে তখন আসলেই কোনো ঘনবস্তু হবে? 3টা ভেক্টর যদি ভাইয়া শোয়ানো থাকে, সবগুলো যদি একই ভূমিতে থাকে, কোনো ঘনবস্তু কিন্তু হবে না। আর ঘনবস্তু না হইলে আয়তন কত হবে? ডেফিনেটলি 0 হবে। তার মানে যেহেতু আয়তন 0, এর অর্থ হচ্ছে গিয়ে ভাইয়া আসলে PQR সমতলীয়। তোমাকে এই পার্টটাও কিন্তু লিখতে হবে প্রশ্নের উত্তরের মধ্যে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের উত্তরে লিখবা যে উত্তর কেন 0 আসলো, বিকজ এরা হচ্ছে সমতলীয়, সমতলীয় হলে আয়তন 0 হয়। PQR এরা হচ্ছে সমতলীয়। সো আশা করি ভাইয়া আমরা আমাদের এই ক খ গ এই 3টা পার্ট বুঝতে পেরেছি। তাহলে এখানেও একটা ভিডিওটা পজ করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমাদের অ্যাসাইনমেন্টের বাকি 3টা পার্ট,
ঠিক আছে, এগুলো খুবই সিম্পল হবে, আমাদের একদম সহজে করতে পারবো আমরা। যে আমাদের আগের তিনটা তো হলো, ওইখান থেকে আমরা পি কিউ আর কে ডিফাইন করতে পেরেছিলাম। এখন বলা আছে যে ঘ নাম্বারে যদি পি কে আমরা নদীর প্রস্থ ভাবি, পি হচ্ছে নদীর প্রস্থ, কিউ হচ্ছে নৌকার বেগ, এগুলো ভেক্টর লেখা ভালো আসলে, পি কিউ আর, পি হচ্ছে নদীর প্রস্থ, কিউ হচ্ছে ভ্যান ওই নদীতে স্রোতের বেগ, আর আর হচ্ছে নৌকার বেগ দেয়া আছে এগুলা, এবং ওই নৌকায় তুমি বসে আসো। তাহলে প্রশ্ন হচ্ছে সবচাইতে কম টাইমে নদী পার হতে হলে কি ব্যবস্থা নিতে হবে, ওইটাকে গাণিতিকভাবে দেখাইতে হবে। সবচেয়ে কম সময়ে, তার মানে টি মিনিমাম, কিন্তু টি মিনিমাম হতে হলে কি করতে হবে। নম্বরটা হচ্ছে টি মিনিমামটা কত। আরও একটা আছে 6 নাম্বার, তা হচ্ছে ভাইয়া কম দূরত্বে নদী পার। আগেরটা কি ছিল কম সময়ে, এবার কম দূরত্বে নদী পার হতে হলে তখনকার টি কি হবে, বা এই টিগুলার চেঞ্জ কি হবে, এইটা করতে পারো তুমি, মানে এই পার্টগুলো বের করতে বলা হয়েছে। তাহলে ভাই কি করতে পারি দেখো তো, আমাদের ঘ নাম্বার তো ভাই খুবই সিম্পল, আগে আমরা বের করি যে এগুলার মান কত। তাহলে ভাই আমরা পি এর মানটা বের করে ফেলি। তাহলে পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু আমি জাস্ট পি লিখবো, তাহলে ভ্যালু যেহেতু, তো √অফ আই এর সহগ স্কোয়ার, জে সহগ স্কোয়ার এবং কে এর সহগ স্কোয়ার, বুঝতেই পারছো ভাই, √অফ 50। এখন ঝামেলা হচ্ছে কি তোমাকে আসলে একক দেয় না, আসলে এটাকে কিলোমিটারে, এটা কি মিটারে, কিছু বলে নাই। তুমি এখানে একক লিখতে পারো, বা আমাদের থেকে অনেকে এটাকে ভেবে ভাবতে পারে যে কিলোমিটারে করছে। হ্যাঁ, তা আমরা আপাতত এটা একক ধরে নিই, প্রশ্নে কিন্তু একক বলে না তোমাকে, প্রশ্ন আমাকে একক বলেই নাই, তাই আমরা আপাতত জন্য এটাকে ধরে নিচ্ছি এটা হচ্ছে কিলোমিটারে, যে পি হচ্ছে মনে করো কিলোমিটারে দেওয়া আছে। আচ্ছা, এবার যদি কিউ বলি, স্রোতের বেগ, এটা কত হবে দেখো তো, একই কথা, √অফ এই যে 2 স্কোয়ার 4, এখানে 1 এখানে 1, তবে 4 যোগ 1 যোগ 1, তার মানে √6। আর যেহেতু বেগ দেওয়া আছে আমরা ধরি এটা হবে কিলোমিটার পার ঘন্টায়, কিলোমিটার পার আওয়ারে। আর মাঝির বেগ কত হবে ভাই, বা নৌকার বেগ কত হবে, এটা হচ্ছে 8, তো 1 4 এবং 9 বর্গ করছি আমি, 1 4 9, তাই না, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে এখানে কত আসে 10 আর 4 14, সো √অফ 14 এত ধরে নিচ্ছি কিলোমিটার পার আওয়ার এটাও। আচ্ছা, তাহলে আমি পি কিউ আর পেয়ে গেছি। বলছে সবচাইতে কম সময়ে নদী পার হতে হলে কি ব্যবস্থা নিতে হবে। এখানে আসলে আমাদের ওই সূত্র ব্যাপারটা বের করতে বলা হয়েছে, আর কিছুই না। তার মানে আমরা জানি, আমি এটা আবার একটু দেখাই তোমাদের, যে কোনো ক্ষেত্রে নদী পার হওয়ার টাইম কি ছিল, d/v sin আলফা, তাই না। যে কোনো ক্ষেত্রে নদী পার হওয়ার টাইম ছিল কি, টাইম ছিল হচ্ছে d/v sin আলফা। এখানে v কি ছিল, মাঝির বেগ, আর d হচ্ছে নদীর প্রস্থ। আমরা আমাদের কিন্তু গত ক্লাসে এগুলো বলেছি, তাই যদি কেউ এই পার্টটা না বুঝো একটু গত ক্লাসে দেখে আসো, একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটাও কিন্তু বলেছিলাম ভাই টি মিনিমাম কখন হবে, যদি এই পার্টটুকু ম্যাক্সিমাম হয়। একটা ভগ্নাংশের নিচের পার্টটুকু বেশি হওয়া মানে কি, টি এটা কম হয়ে যাওয়া। তাহলে ফর টি মিনিমাম, টিটা যদি মিনিমাম হতে হয় ওই ক্ষেত্রে d/v, সাইনটাকে হতে হবে ম্যাক্সিমাম, আর সাইনের ম্যাক্সিমাম মান হচ্ছে গিয়ে 1। আচ্ছা, তাই সূত্র কেমন আসলে ভাই, আমরা এখান থেকে কিন্তু সূত্র পেয়ে গেলাম টি মিনিমামের, এটা আমাদের লাগবে d/, মাঝির বেগ, এটা আমাদের এই পরের অঙ্কটাতে লাগতেছে। আর আমরা করলাম কি, এর জায়গাতে 1 বসালাম না, তার মানে হচ্ছে গিয়ে সাইন আলফা = 1, বা বলার অপেক্ষা রাখে না, আলফা = কিন্তু ভাইয়া 90 ডিগ্রি। তার মানে মাঝিকে কি করতে হবে, মাঝিকে স্রোতের ঠিক লম্ব বরাবর স্টার্ট করতে হবে। আলফা যেহেতু 90 ডিগ্রি, মাঝিকে স্রোতের ঠিক লম্ব বরাবর কিন্তু ভাই যাত্রা শুরু করতে হবে। এটাই হচ্ছে আমাদের, এই যে আমাদের ঘ নাম্বারের উত্তর কিন্তু এইটুকুই। ঘ নাম্বারে আমাকে এই ব্যাপারটাই ব্যাখ্যা করতে হবে, তোমাকে এখান থেকে এই পার্টটুকু ব্যাখ্যা করলেই এনাফ। বুঝা গেল? এই তো আমাদের এটাও শেষ হয়ে গেল। পরবর্তী ভাই নাম্বারে টি মিনিমাম কত, অর্থাৎ নদী পার হওয়ার মিনিমাম টাইমটা কত। এই যে নাম্বারটা আর কিছুই না, আমরা এখানে জাস্ট বসাই দেবো মানটুকু। তাহলে টি মিনিমাম হচ্ছে ভাই d/v, তো ডি এর মান কত ছিল কত, ডি মানে হচ্ছে কিন্তু স্রোত, নদীর প্রস্থ, ভাই এইটা দেওয়া ছিল, অর্থাৎ √50। তাহলে √50/v কত ভাই, ভি হচ্ছে কিন্তু মাঝির বেগ, অর্থাৎ এখানে আর √14। তাহলে এই পার্টটুকু, এটা ছিল কিলোমিটারে, এটা কিলোমিটার পার আওয়ারে, তো উত্তর আসবে আওয়ারে। তো এই পার্টটা আমরা একটু বের করতে পারি চাইলে, যদি একটু বের করি ভাই, √50/14, এটা একবারে করলে ভাই 1.89 ঘন্টার মতো আসে প্রায়।
এটা ভাই প্রায় আসে গিয়ে 1.889 বা 1.89 লিখলেও হবে এত ঘন্টা, কনসিডারিং এটা হচ্ছে কিলোমিটারে, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে। যদি এমন থাকে ওই ক্ষেত্রে উত্তরে এটা হবে। ব্যাপারটা বুঝে গেল? এই তো, তাহলে এটা হচ্ছে আমাদের এই 1 নম্বরের উত্তরটা। আচ্ছা, তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা আবারও পজ করে এটাকেও তুলে নেওয়া। আশা করি তোলা হয়ে গেছে। এবার ভাইয়া আমরা এটাকেও মুছে ফেলি। হ্যাঁ, এটাকে আমরা এবার মুছে ফেলি। তার আগে আমি একটু মানগুলোকে ভাই রেখে দিই, একটু মানগুলোকে। হ্যাঁ, যে আমাদের কি কি মান ছিল ভাই, দেখো আমাদের পি ভেক্টরের মান ছিল হচ্ছে √50, কিউ ভেক্টরের মান ছিল হচ্ছে √6 এবং আর ভেক্টরের মান ছিল হচ্ছে কি √14। এই পার্টটুকুকে রেখে আমি এবার এগুলাকে মুছে ফেলি। আচ্ছা, আমাদের এইটাও হয়ে গেছে। এবার পরবর্তীটা ভাইয়া যে বলছে কম দূরত্বে, ওই যে আমাদের নদী পারাপারের যে 1 নাম্বার কেস, অর্থাৎ মিনিমাম দূরত্ব, ওইখানে নদী পার হতে হলে টি কত হবে। একটু খেয়াল করেন ভাইয়া, আমাদের কিন্তু সব ক্ষেত্রেই টি বের করার সূত্র কিন্তু একটা, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা কিন্তু সব ক্ষেত্রেই ছিল আমাদের, সকল ক্ষেত্রে সত্য। এখন ডি এর মান তো ভাই ঠিক আছে, ভালো কথা। ডি এর মান মানে কোনটা ভাই? এই যেটা কিন্তু ডি এর মান ছিল, এই ছিল ভি এর মান। আর যদি পড়ে থাকো ভাই, আমরা স্রোতের বেগকে কিন্তু ইউ দ্বারা লিখতাম, আমাদের গত ক্লাসে এগুলো আমরা বলেছিলাম। তাহলে সেই লজিকে আমার তো ভাই ডি এর মান দেওয়া আছে √50, আমাকে ভি এর মানও দেওয়া আছে √14। নাই কোনটা ভাই? এই মানটুকু কিন্তু এবার জানা নাই আমাদের। ওই যে আলফার মান 90 ডিগ্রি ছিল কিন্তু ভাই এই অঙ্কগুলোর জন্য, যেখানে টি মিনিমাম ছিল। বাট এবার তো টি মিনিমাম না, এবার দূরত্ব মিনিমাম। ওই ক্ষেত্রে আমাকে এই পার্টটুকু বের করতে হবে। কীভাবে বের করব? এটাও কিন্তু আমরা গত ক্লাসে দেখাইছিলাম, একটু মনে করে দেখো ভাই। আমাদের মিনিমাম দূরত্বে নদী পার হইতে হলে মিনিমাম দূরত্বে আলফা কত ছিল? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা একটু দেখে নিও, লাস্ট ক্লাসে আমরা পড়াইছি। এখন মানটা জাস্ট বসায় দিই। তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ বলতে হচ্ছে কিউ এর মানটুকু, অর্থাৎ √6 স্রোতের বেগ, আর ভি হচ্ছে মাঝি বা নৌকার বেগ। সো এই পার্টটুকু আমরা বের করে ফেলি তো একটু ভাই। তাহলে আমাদের কজ ইনভার্স মাইনাস √6/14, এটা করলে ভাই প্রায় 130 ডিগ্রি উপর আসে, 130.89 ডিগ্রি আসছে। আমরা কিন্তু আলফার মানটা পেয়ে গেছি, এটাকে ধরে এখানে বসায় দিই ইন্টু সাইন আলফা। তো আলফা বলতে হচ্ছে গিয়ে এই মানটুকু পুরো 130.89। তাহলে এবার এই পার্টটুকু আমরা ক্যালকুলেট করে ফেলি একবারে। তাহলে আমাদের ফাইনাল উত্তর কত ভাইয়া? দেখো তো, √50/√14, এটা বাই √14 মাল্টিপ্লাইড উইথ সাইন অ্যান্সার, তাই না? সাইন অফ অ্যান্সার। এটাকে সলভ করলে ভাই আমাদের উত্তর আসে সুন্দর মতো ভাই 2.5। তার মানে উত্তর হচ্ছে 2.5 ঘন্টা। সো দেখো, যখন আমি মিনিমাম টাইমে পার হতাম আমার কিন্তু ভাই 2 পয়েন্ট সামথিং লাগতো, তাই না? 1.89 লাগতো, 2 ঘন্টার কম লাগতো। আর এই ক্ষেত্রে কিন্তু ভাই প্রায় আমাদের 2.5 ঘন্টা লাগতেছে। এটাই তুমি এখান থেকে চাইলে কিন্তু ডেলটিও বের করে দেখাইতে পারো। এটা কত হবে ভাই? 2.5 মাইনাস আগের উত্তরটা 1.889, যা আসে ওইটাই আমাদের উত্তর হবে। বুঝে গেল? তাহলে এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টটা। তবে আমরা একটু বলে রাখি ভাই, আমাদের উদ্দেশ্য কিন্তু এটা না তোমাকে আমি সলভ করে দিব। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাকে আমি শেখাতে যাচ্ছি, এবং তোমাদের যে ভাই এটা যেন হয় যে অ্যাসাইনমেন্ট সলভ করা ভাই মুখ্য উদ্দেশ্য না। কারণ ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাকে এগুলো কেউ করে দিবে না, তাই না? তোমাকে নিজে করতে হবে। তাই আমি অবশ্যই রেকমেন্ড করব তোমরা থিওরি পার্টটুকু ভালো করে বুঝে আসো, দেন এই পার্টটুকু দেখো। আমাদের 2টা ক্লাস কিন্তু ভাই খুব বেশিক্ষণ না, 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট ম্যাক্সিমাম। তুমি এর মধ্যে দেখলেই কিন্তু ভাইয়া এই পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবা। সো আশা করি সবাই খুব ভালো করে পড়াশোনা করবা। সো এতক্ষণ ক্লাসে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।